সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্ক এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, বরং এটি ধীরে ধীরে বৃহত্তর বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও তেহরানের ঘনিষ্ঠতা স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে চীন কেবল একটি জ্বালানি সরবরাহকারী রাষ্ট্র হিসেবে দেখছে না, বরং বৃহত্তর কৌশলগত হিসাবের অংশ হিসেবে বিবেচনা করছে। বিশেষত এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ, তাইওয়ান ইস্যু, সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা, দক্ষিণ চীন সাগর এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা ক্রমাগত তীব্র হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যকে চীন নতুন ধরনের কৌশলগত ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। আরও থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। সাম্প্রতিক সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠক শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ছিল না, বরং সেটি ছিল বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণের অংশ। বৈঠকে চীন আবারও আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা এবং হরমুজ প্রণালী খোলা রাখার গুরুত্বের উপর জোর দেয়। কিন্তু এর পেছনে আরও গভীর কৌশলগত বাস্তবতা রয়েছে। চীন খুব ভালোভাবেই জানে যে সরাসরি সামরিক বা অর্থনৈতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা হবে অত্যন্ত ব্যয়বহুল। তাই বেইজিং এমন সব অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে যেখানে সরাসরি যুদ্ধ ছাড়াই কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক নির্ভরতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা সম্ভব। মধ্যপ্রাচ্য সেই অর্থে চীনের জন্য একটি আদর্শ ভূ রাজনৈতিক ক্ষেত্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে হেইজিং নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, যা বর্তমানে চীনা কৌশল বুঝতে অত্যন্ত কার্যকর। হেইজিং বলতে এমন এক কৌশল যেখানে কোনো রাষ্ট্র পুরোপুরি একটি শক্তির পক্ষে অবস্থান নেয় না, আবার সম্পূর্ণ নিরপেক্ষ থাকে না, বরং বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত নমনীয়তা রক্ষা করে। অতীতে এই কৌশল মূলত মাঝারি শক্তিধর রাষ্ট্রগুলো ব্যবহার করত, যারা বড় শক্তির দ্বন্দ্বের মাঝে নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে চাইত। কিন্তু চীন এই ধারণাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বেইজিং এখন হেইজিংকে বিশ্ব শক্তি প্রক্ষেপণের একটি উপায় রূপান্তর করছে। ইরানের সঙ্গে সম্পর্ক তার অন্যতম উদাহরণ। চীন একদিকে ইরানের সঙ্গে জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করছে, অন্যদিকে একই সঙ্গে সৌদি আরব, উপসাগরীয় রাজতন্ত্র, ইউরোপ, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছে। এই দ্বৈত ভারসাম্যই চীনের কৌশলগত শক্তি। চীনের বর্তমান আচরণকে অনেক বিশ্লেষক ধ্রুপদী বাস্তববাদী আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের আধুনিক রূপ হিসেবে ব্যাখ্যা করেন। বাস্তববাদী চিন্তাবিদ হান্স মর্গেনথাউ বলেছিলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে টিকে থাকা ও প্রভাব বিস্তার করা। তবে চীন সেই লক্ষ্য অর্জনের জন্য স্নায়ুযুদ্ধকালীন সামরিক ভারসাম্যের পথ অনুসরণ করছে না, বরং বেইজিং অর্থনৈতিক সংযোগ, কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতার মাধ্যমে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। এই কৌশলের মধ্যে চীনা সভ্যতাগত রাজনৈতিক চিন্তারও প্রতিফলন দেখা যায়। সান তোসুর বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অফ ওয়ারে বলা হয়েছে, যুদ্ধ না করে শত্রুকে পরাজিত করাই সর্বোচ্চ কৌশল। আজকের মধ্যপ্রাচ্যে চীনের কর্মকাণ্ড সেই ধারণার আধুনিক প্রতিফলন। বেইজিং সরাসরি আধিপত্য কায়েম করতে চাইছে না, বরং দীর্ঘমেয়াদে এমন একটি ভূরাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে চীনের উপস্থিতি অপরিহার্য হয়ে উঠবে। এখানেই যুক্তরাষ্ট্র ও চীনের পদ্ধতিগত পার্থক্য সুস্পষ্ট। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে, বিশেষত আফগানিস্তান ও ইরাক আক্রমণের পর, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রতিষ্ঠা করেছে প্রধানত সামরিক শক্তি ও নিরাপত্তা কাঠামোর মাধ্যমে। বিপরীতে চীন একই অঞ্চলে প্রভাব বিস্তার করেছে বাণিজ্য অবকাঠামো, উন্নয়ন সংযোগ এবং কূটনৈতিক মধ্যস্থতার ভাষা ব্যবহার করে। বেইজিং বুঝে গেছে যে সামরিক হস্তক্ষেপ শুধু ব্যয়বহুলই নয়, বরং দীর্ঘমেয়াদে রাজনৈতিক বৈধতাও ক্ষয় করে। তাই চীন এমন একটি বিকল্প মডেল তৈরি করছে যেখানে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতিশ্রুতিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের গুরুত্ব অত্যন্ত বেশি। ইরান শুধু চীনের অন্যতম বড় জ্বালানি উৎস নয়, এটি চীনের
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর কেন্দ্রীয় ভূখণ্ডগুলোর একটি। ভৌগোলিকভাবে ইরান মধ্য এশিয়া, পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য এবং ইউরোপমুখী করিডোরগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করে। ফলে ইরানে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বরং চীনের সমগ্র ইউরেশীয় সংযোগ পরিকল্পনাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বাস্তবতাকে বোঝার জন্য ব্রিটিশ ভূ রাজনৈতিক চিন্তাবিদ হ্যালফোর্ড ম্যাকিন্ডারের হার্টল্যান্ড থিওরি এখনও প্রাসঙ্গিক। ম্যাকিন্ডার যুক্তি দিয়েছিলেন যে ইউরেশিয়ার কেন্দ্রীয় অঞ্চল ও সংযোগ পথের ওপর নিয়ন্ত্রণ বৈশ্বিক শক্তির ভারসাম্য নির্ধারণ করে। আজকের চীনা কৌশলে সেই ধারণার প্রতিফলন স্পষ্ট। ইরানের মাধ্যমে চীন শুধু তেল নয়, বরং ইউরেশীয় ভূ রাজনৈতিক করিডোরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নিশ্চিত করতে চাইছে। তবে চীন একই সঙ্গে অত্যন্ত সতর্ক। বেইজিং ইরানের পতন বা চরম অস্থিতিশীলতা চায় না, কিন্তু আবার ইরানের পক্ষে সরাসরি যুক্তরাষ্ট্র বিরোধী জোটেও যেতে চায় না। কারণ চীন জানে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই চীন এমন একটা অবস্থান নিয়েছে যেখানে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত লাভ সর্বাধিক করা যায়। এই অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি আসলে চীনের সবচেয়ে কার্যকর অস্ত্র। চীনের মধ্যপ্রাচ্য নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বৈধতা বা লেজিটিমেসি অর্জনের প্রচেষ্টা। আজকের বহুমরু কেন্দ্রিক বিশ্বে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক আস্থা এবং মধ্যস্থতাকারী হিসাবে বিশ্বাসযোগ্যতাও বড় শক্তির অন্যতম মূল সম্পদ হয়ে উঠেছে। চীনা রাজনৈতিক তাত্ত্বিক ইয়ান শুয়েতং হিউম্যান অথরিটি ধারণার কথা বলেছেন, যেখানে ভবিষ্যৎ বৈশ্বিক প্রতিযোগিতা শুধু অর্থনীতি বা সামরিক শক্তির উপর নির্ভর করবে না, বরং কোন রাষ্ট্র অন্যদের আস্থা ও বৈধতা অর্জন করতে পারে সেটিও গুরুত্বপূর্ণ হবে। চীনের মধ্যপ্রাচ্য কূটনীতি সেই ধারণার বাস্তব প্রতিফলন। বেইজিং নিজেকে যুদ্ধপ্রিয় শক্তি হিসেবে নয়, বরং স্থিতিশীলতা ও উন্নয়নের অংশীদার হিসেবে উপস্থাপন করতে চাইছে। অবশ্য এর অর্থ এই নয় যে চীন নিঃস্বার্থভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যে চীনের আগ্রহ গভীরভাবে জড়িত জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, বিনিয়োগ সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহের সঙ্গে। কিন্তু চীনের কৌশলগত দক্ষতা এখানেই যে তারা এই স্বার্থগুলোকে প্রকাশ্যে সাম্রাজ্যবাদী ভাষায় উপস্থাপন করে না, বরং পারস্পরিক উন্নয়ন, শান্তিপূর্ণ সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো ভাষার মাধ্যমে নিজেদের ভূ রাজনৈতিক লক্ষ্যকে গ্রহণযোগ্য করে তোলে। এই পদ্ধতি অনেক উন্নয়নশীল দেশের কাছে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের তুলনায় কম হুমকি স্বরূপ মনে হয়। ফলে চীন ধীরে ধীরে এমন এক শক্তিতে পরিণত হচ্ছে যার উপস্থিতি সরাসরি সামরিক দখলের মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক নির্ভরতা ও কূটনৈতিক অপরিহার্যতার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। সবশেষে বলা যায়, ইরানকে ঘিরে চীনের কৌশল শুধুমাত্র তেলের প্রশ্ন নয়, এটি বৃহত্তর বৈশ্বিক শক্তির রূপান্তরের অংশ। বেইজিং সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে না গিয়ে ধীরে ধীরে এমন সব ভূ রাজনৈতিক ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে যেখানে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা অনেক বেশি। মধ্যপ্রাচ্য সেই দীর্ঘমেয়াদী কৌশলের অন্যতম প্রধান মঞ্চ। ইরান এখানে একদিকে জ্বালানি অংশীদার, অন্যদিকে ইউরোপের সংযোগের কেন্দ্র, আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবকে ভারসাম্য করার জন্য একটি কৌশলগত উপাদান। সম্ভবত একবিংশ শতাব্দীর চীনা পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই দীর্ঘস্থায়ী ধৈর্যশীল প্রতিযোগিতা, যেখানে সরাসরি যুদ্ধের পরিবর্তে আন্তর্জাতিক বৈধতা, অর্থনৈতিক সংযোগ এবং কৌশলগত অপরিহার্যতার মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। চীন হয়তো বুঝে গেছে যে আধুনিক বিশ্বের সব যুদ্ধ ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র দিয়ে জেতা হয় না। অনেক সময় জয় আসে সেই রাষ্ট্রের যে ধীরে ধীরে বৈশ্বিক মনোযোগ, আস্থা এবং নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।